তাই আপনার নামটা যদি একটু বলেন। শ্যামলী দাস। শ্যামলী দাস। রানী রাসমণি আপনার কি হয়? আমার ঠাকুমা। ঠাকুমা। আমি ওনার নাম মানে রানী রাসমণি কয় মেয়ে? 4 মেয়ে। 4 মেয়ে। আপনার মা আমরা বড় ফ্যামিলি, বর্তমানে বড় মেয়ের? ফ্যামিলি। বড় মেয়ের আপনি মেজো মেয়ে? বড় মেয়ে আমরা ফ্যামিলি, বর্ধমানেই ফ্যামিলি আমরা। পদ্মবাণী শোনো। আচ্ছা, আপনি একটা প্রধানমন্ত্রীকে একটা চিঠি দিয়েছিলেন, কি নিয়ে এটা, কি চাইছিলেন তাতে? আমি চাইছিলাম দক্ষিণেশ্বরটা হেরিটেজ রোড, মানে হেরিটেজের জন্যই দিলাম। দক্ষিণেশ্বরের উপরে অনেক অন্যায় জিনিস হচ্ছে যেটা সরকারের কাছে পৌঁছতে পারছে না, যার জন্য ওইটাকে আমি যেহেতু আমার কালেক্টরের অর্ডারে দক্ষিণেশ্বর ফেরত পেলাম, তাহলে আমি চাই রাসমণির জিনিস আর রামকৃষ্ণ যেখানে এসেছে, সারদা মা, বিবেকানন্দ সবাই যেখানে উপস্থিত, তাই সেই জিনিসটা বরঞ্চ হেরিটেজ হয়ে থাকলে সারা জীবন রানী রাসমণির নামটা অক্ষত থাকবে। আর আমি এটা চাই পরিবারের সম্মান আর তাদের দেখভাল, এগুলো তো অন্তত সরকারের পক্ষ থেকেও যেন দায়িত্ব নেয়। কেন আমরা যাকে বিশ্বাস করে মন্দিরের দায়িত্ব দিচ্ছি, তিনি সেভাবে আমাদের জিনিসগুলোকে বোঝানো বা কিছু কোনো সময় করায়নি, বা তার কাছ থেকে আমরা কিছু জেনে কোনো উত্তর পাইনি। যে মুহূর্তে আমার কালেক্টরের অর্ডার হয়ে গেল, দেখলাম যে মন্দিরেতে পুজো করতে যেতে পারবো না, যেখানে আমাদের উপর অত্যাচার করবে। আমি ওইভাবেই আমি মোদি সাহেব যেদিনে কলকাতায় ঢুকলাম, আমি সঙ্গে সঙ্গে হেরিটেজটা করলাম যে তুমি এটাকে অ্যাকুইজিশান করো, ভেস্ট করে নিয়ে অ্যাকুইজিশান করে কালেক্টরের অর্ডার অনুপাতে তুমি এটাকে হেরিটেজ ঘোষণা করে দাও। আর একটা চেয়েছি যে যেখানে যে উন্নয়নের জন্য যেসব লাগবে জমিগুলো, যেহেতু আমাদের কালেক্টরের অর্ডারে ফিরেছে, আমরা মাইস্য বলে মাইস্যদের সম্পত্তি এমনি সরকার রাখতে পারে না, তাহলেও যদি সরকারের বিভিন্ন কাজে লাগে আমরা তার সঙ্গে যৌথ হয়ে যদি কাজগুলো করি। আমি চাই আমাদের প্রধানমন্ত্রী যেভাবে আমাদের সহযোগিতা করেন, আমাদের মুখ্যমন্ত্রী আমাদের পাশে আছেন, উনি আমাদের যথেষ্ট সম্মান বা আমাদের ভালো চান। এই নানান কথা চিন্তা করে, পরিবারের কথা ভেবে, আমাদেরও তো পরিবার আছে, বলুন আমার ছেলে নাতি নাতনি, এদেরও তো ভূত ভবিষ্যৎ। আমার 2 ছেলে আছে, অমিতাভ দাস, অম্লান দাস, 2 বউ আছে, তারপরে আমার এবং আমার ছেলে ম্যানেজারেও সব কিছু সঞ্জয় দেখে। তা আমি চাই আমাদের পরিবারটাকে সবাই মিলে একটু সম্মান অন্তত দিয়ে পরিবারের সবাই ভালো চিন্তাভাবনা একটা আসুক, সরকারের ভালো হোক। আর কিছু দেখবেন মানুষ, গরিব মানুষরা এখনও অবধি উন্নয়নের জন্য ভাবছে, কিন্তু তারা কিছু করতে পারছে না। আমি চাই ডায়মন্ড হাবড়ার অঞ্চলের জায়গাগুলো সব উন্নয়নের কাজে লাগাক, সবসময় ভালো কাজের মধ্যে যাক। আর এটাই আমি আপনাদের বলছি। আর আমার পরিবারটাকে নিয়ে একটু ভাবুন। কারণ দেখুন, আমার তো ছেলে পুলে নিয়ে ওদেরকে, আমি ওদের বাবা, আমি ওদের মা, আমাদের ওপরেও তো খুব হচ্ছে, যার জন্য আমি বারবার করে বলছি যে আমাদের দেশে ভালো কাজ করুন, ভালো কাজের প্রয়োজন। সব সময় যেন একটা দক্ষিণেশ্বর দিয়ে যত কিছু ঘটনা, আপনি বলুন তো দক্ষিণেশ্বরে কী, মানে আপনি নিজের জায়গায় নিজে পা রাখতে পারছেন না, নিজে কিছু বলতে পারছেন না, ও যেটাই করবে ওটাই কে ও লোকটার খোঁজ কি আজও কেউ নিয়েছে? কুশল চৌধুরী কি আজকে কি ওরা জানেন কোর্টের অর্ডার জাল করছে, ওটা জাল করছে। আমি আপনাদের হাতে দিলাম কেন? সত্য উদ্ঘাটন করুন, বের করুন, দেখবেন হাজার হাজার উন্নয়নের কাজ, কারোর সঙ্গে কারো ঝগড়াই থাকবে না, কারোর সঙ্গে কারো থাকবে না। এই যে আমাদের বাড়িতে রাসমণির মূল দুর্গা পুজো, সেই পুজো আজও আমার বাচ্চারা বাঁচিয়ে রেখেছে, ছেলের বউরা রেখেছে। এসব পুজো টুজোগুলো আমি চালাবো কী করে? আমি চাই সরকার একটু দিকে দেখুন। ওনারই তো স্মৃতি আমরা চেষ্টা করছি বজায় রাখার। আর আমার ব্রিটিশ অর্ডারেতে আমাদের 37 সালে ডিগ্রিতে অ্যাটর্নি সব ঠকিয়ে রেখেছিল, রিসিভার ঠকিয়েছিল। আমি 2005-এতে কালেক্টর পেলাম, 2014 সব ফেরত পেলাম। আমি সেই জিনিসগুলো সরকারকে চাই যে সরকার আমাদের সঙ্গে যৌথ থাকুক, এগুলো ভালোভাবে কাজগুলো হলে আমরা খুব খুশি হব। আর সরকারেরও ভালো হবে, আমাদের পরিবারের সুনামটাও থাক। আর আমাদের তো পরিবারে আর কি, আপনাকে তো বললাম আমার ছেলেরা অমিতাভ দাস, অম্লান দাস। প্রধানমন্ত্রী থেকে কোনো রেসপন্স এসছে না, আমাকে এখান থেকে চিঠি দিয়েছে, আজকে আমি খবর নিলাম যে ওরা এইখান থেকে বলতে? আমার চিঠি একটা এসেছে। কোথা থেকে এসছে? এখান থেকে চিঠিটা একটু আপনাকে আমি দেখাচ্ছি। হ্যাঁ, কোথা থেকে চিঠিটা এসছে? ডিএম থেকে। ও ডিএম অফিস থেকে এসছে। হ্যাঁ, এসেছে।
ওটা ওখানে পাঠিয়ে দিয়েছে ওই আমাদের নর্থের ডিএমের কাছে, আচ্ছা ওর কাছে দিয়েছে। আর আমার পরিবারের লোকগুলোর নাম একটু আপনার জানা দরকার, এরাও খুব অসহায় সত্যি কথা বলতে। আপনি এদের একটা নামগুলো রাখুন, এদের দেখতে বলবেন। আমি তো কষ্ট করে আমি চাই, আমি এত বড় সিদ্ধান্ত নিলাম কেন বলি সাহেবের ওনার দরকার আমাদের, মানে বাঙালিদের কিছু জিনিস ওনার মাথায় আনা দরকার। ওনাকে ঠিক মতন বোঝানো হচ্ছে না, ওনাকে ঠিক মতন মাথায় দেওয়া হচ্ছে না যে পশ্চিমবাংলায় কত অরাজকতা হচ্ছে। এটা চিফ মানে মুখ্যমন্ত্রী ঠিকই বুঝছেন, উনিও বুঝছেন, বা দুজনে একাত্তর আছেন, উন্নয়ন হবেই এটা আমার ধারণা। যেমন জল চুক্তিটা করছে, বাংলাদেশে আমাদের প্রচুর জমি, সেই সব জমিগুলো যদি উন্নয়নের কাজে লাগে কত ভালো হয় আপনি বলুন তো। সবসময় দেখবেন ভালো চিন্তা করলে ভগবান ভালো দিকে নেয়। আজকে রানী রাসমণি কত কিছু করে গেছে, তার পরিবারের আজ এই অবস্থা হবে কেন? কেউ খোঁজ নেবার নেই, কেউ খোঁজ নিচ্ছে না। না, আমি সিদ্ধান্ত নিলাম মোদি সাহেবকে পথে নেওয়া হচ্ছে, পথটা ঠিক না। পথটাকে ওনাকে বোঝাতে হবে যে এই পথ দিয়ে না, একটু ভালো করে চলে জিনিসটাকে ভালোর দিকে নিয়ে যাওয়া। তারপরে আপনি যা বলবেন আমি আবার সেইভাবে কী বলবো। এই জন্য আমি চিঠি দিলাম যে আপনি এটাকে হেরিটেজ করুন, কিন্তু ওরা হেরিটেজের দায়িত্ব নিয়ে নিয়েছে। হোক এটা হেরিটেজ, এটা হেরিটেজ হলে আমাদের পশ্চিমবাংলা অনেক উন্নতি হবে, পশ্চিমবাংলার বাইরে হবে। বাংলাদেশে যেটা আমাদের এখন কথা হচ্ছে না, এখান থেকে চাল আর ইলিশ মাছ আনা, এটা করা ভালো। কারণ বাংলাদেশের মধ্যে প্রচুর সম্পদ, বাংলাদেশ তখন ইনহেরিটেড প্রপার্টি, বাংলায় ভাগই হয়নি। তাহলে সেখানকার ডিগ্রিটা এখন কাজে লেগে যাবে। এটা কালেক্টর অর্ডারে দক্ষিণেশ্বর আমার নামেই করা হচ্ছে, ওই জন্য আমি হেরিটেজ করতে আর কিছু হাঁটলাম না। আমি চাই সরকার এটাকে রক্ষণাবেক্ষণ করুক। বাওয়ালি রাজবাড়ি ভেঙে নানানভাবে প্রমোটারদের রাজত্ব, দেখুন আমার পাশের বাড়ি ভেঙে পুরো মাঠ করে দিচ্ছে, 117 নম্বর বাড়ি। মানে কেউ কোনো এটা কি আপনার সম্পত্তির মধ্যেই আছে? হ্যাঁ, আমার সম্পত্তিতেই ভেঙে দিচ্ছে, এটাও হেরিটেজ ভেঙে দিল। কিন্তু কেন এরকম অত্যাচার হবে বলুন তো? অত্যাচার বন্ধ করুন, আমার একটাই অনুরোধ। আমি সরকারের কাছে বলছি যে আপনারা অত্যাচার বন্ধ করুন, মানুষকে শান্তিতে বাঁচতে দিন। রাসমণি পরিবার, যেমন রানী রাসমণি সারা পৃথিবীর জন্য চিন্তাভাবনা ছিল ভালো করার। আমি ওই দিক দিয়ে আপনাদের কাগজপত্র, আপনাদের সম্মান যাতে সব বজায় থাকে, আমি সেই সময় সবসময় আমি সহযোগিতা করব। আমার দিক দিয়ে আপনাদের কোনো দিন কোনো অসম্মানের ইয়ে। কিন্তু যে কুশল চৌধুরী, রবীন্দ্রনাথ বিশ্বাস, দীপঙ্কর হাজদার জাল অর্ডার করে দক্ষিণেশ্বরকে, সেই অর্ডারে জাল করে মায়ের মন্দিরে জাল করে টাকা পয়সা আনছে, সরকারের টাকা তছনছ করছে, লোককে ভুল বোঝাচ্ছে, চিফ মিনিস্টারকে ভুল বোঝাচ্ছে, পুরো জমি জায়গা লুটপাট করে নিচ্ছে। এগুলো বন্ধ করুন, ভালো কাজে দিয়ে দিন। স্কুল কলেজ কত কিছু মানুষের করা দরকার আমাদের দেশে, কত বেকার সমস্যা। আমরা আশা করি মোদি সাহেব বা আমাদের চিফ মিনিস্টার দুজনে এক হলে আমাদের দেশ পুরো উন্নতি হবে। আমাদের কেউ মানুষ নিয়ে কোনো ঘেন্না রানী রাসমণি কোনোদিনই ছিল না। বাংলাদেশে প্রথম উনিই তো ওদেরকে বাঁচিয়েছিলেন। তাহলে আজকে সেই বাংলাদেশে এত যুদ্ধ, এখানে এত যুদ্ধ কেন হবে? আপনারা সবাই এক হয়ে দাঁড়ান। আমি তো রানী রাসমণি নাতবউ হিসেবে আমি বলছি আপনাদের পুরো সহযোগিতা আমরা করব। আর আমার পরিবারটা খুব কষ্ট, আমাদের পরিবারের দিকে। এই কুশল চক্রবর্তী কে? রানী রাসমণি কে হয়? রানী রাসমণির দিক দিয়ে অনেক কোনো পরিচয় নেই। উনি ওই কীভাবে এলেন, এসে বললেন মন্দির দেখভাল করবো, সেটা করে সেই যে বসে পড়লেন। আগে যুগান্তরে কাজ করতো, তারপর ওখানে বসলেন কি রাসমণি বাড়ি কাকে বিয়ে করেছে এই করে ঢুকলেন। কিন্তু যে মুহূর্তে আমার কালেক্টরের অর্ডারটা হয়ে গেল, আমাকে ওরা সেবায় ট্রাস্টি দুটোই নেবে বলেছিল। আমি বললাম আমি প্রাইভেট সম্পত্তিতে সেবায় ট্রাস্টিতে যাব না, কেন এটা আমাদের প্রাইভেট সম্পত্তি, নাবালকের এস্টেট, আমার স্বামী নাবালক ছিল, আমি তোমার কথাতে এক হতে পারবো না। তারপরে আমি চিফ সাহেবের ঘরে মামলা করে, দিলীপ শেঠের ঘরে মামলা করে, তারপরে সঞ্জীব ব্যানার্জি জাল অর্ডার ওর প্রমাণও করলো, করে তারপরে আমি সম্পত্তি ফেরত পেলাম। পেয়ে আমি এইটাকেই হেরিটেজ বললাম যে তুমি ভেস্ট করে অ্যাপ্লিকেশান করে তুমি গভর্নমেন্ট এটাকে দেখো, এটাকে চালাও। তার সঙ্গে আমাদের কথাও ভাববে, আমরা এবার কী খাবো করবো, আমাদেরও তো সেরকম কোনো অবস্থা। জমিগুলো দিয়ে যেরকম পাচ্ছে বড় বড় প্রমোটার, বড় বড় ভয় দেখিয়ে, পুলিশের ভয়, প্রমোটারের ভয়, গুন্ডার ভয়, আমরা তো জড়থর হয়ে গেছি। তাই মায়ের জিনিস মাকে ফেরত দিয়ে আমরা বলি মা তুমিই বাঁচাও, আপনার পদ নেই। যেন আমরা মোদি সাহেবকে খুব সম্মান করি, ভালোবাসি ওনাকে।
যে কোনোভাবে আমি চাই উনি ভালো কাজ করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী খুব ভালো মানুষ। তাকে চিঠি দিয়েছিলেন আপনি? আমি মমতা বন্দ্যোপাধ্যায়কেও দিয়েছি, যে আমার একে দিয়েছি, অমিত শাহকে দিয়েছি, আমি মোদি সাহেবকেও দিয়েছি, তারপরে আমি ডিএমকেও দিয়েছি এখানকার সব, আমি যেখানে দেওয়ার সব, তারপরে রাহুল সিনহাকেও দিয়েছি ওনাকে। যেদিনে মোদি সাহেব এলেন ওই দিনে আমি এটা ঘোষণা করেছি যে এটা হেরিটেজের মধ্যে, যে তারপরে রামকৃষ্ণ সব জায়গায় দিয়েছি, মুরাল বাইকে দিয়েছি, রামকৃষ্ণ মিশনকে। আরেকটা জিনিস যে এই কুশল চক্রবর্তী রানী রাসমণি বংশের কাকে বিয়ে করেছেন? নিজের বোনকেই বিয়ে করেছে, বোনেদের বিয়ে করেছে, মানে ওর শাশুড়ি হলো আমার ননদ, ওর অঞ্জলি দাস, ওর মেয়ে হলো সুপ্রীতি দাস, আর ও বিশ্বাসের বাড়ির মেয়েকে বিয়ে করেছে, আর ও চৌধুরী। ওদের পারিবারিকটা ওরা ভেবেছিল এই সম্পত্তিটা আত্মসাৎ করাবার জন্যে নিজেদের ভাই বোনে বিয়ে করেছিল। কিন্তু যেহেতু আমি বা আমার শাশুড়ি বাইরে থেকে এসেছি, আমার শাশুড়ি মানে বাংলাদেশের রংপুরের মেয়ে ছিল, আমি এসেছিলাম যাদবপুর থেকে, তাই জন্য ওরা আমাকে নিজেদের মধ্যে রাখতে পারেনি। আমাদের বিয়েটা বাইরের মেয়ে, তার জন্য ওদের ভাই বোনের একসঙ্গে বিয়েটাকে আমি কোনোদিন সমর্থন করিনি, এটাকে আমি মানতে পারিনি। আমি এই জন্যই ওর নিজের মানে ও সম্পর্কে দাবি হচ্ছে, তাকেও বিয়ে করলো। পরিবারের মধ্যে সব ভাই বোনে বিয়ে করে বসে আছে। একটা কথা, যে আপনি এখন দক্ষিণেশ্বরে যেতে পারছেন? আমি দক্ষিণেশ্বরে গেলে ওরকম ব্যবহার খারাপ করে বলে পুজো দিতে দেয় না, ফুল ফেলে দেয়, কোনো হিসেবপত্র দেয় না, 82 সাল থেকে ওইভাবে বসে আছে। তাই জন্য আমি আর ওর ব্যাপারে তো পুজো যেখানে সম্মান থাকে না সেখানে কী করবো, ওই জন্যই আমি এই বাধাটা কে দিচ্ছে? ও পুলিশ ডাকবে, ওর লোক দিয়ে, কুশল চক্রবর্তীর লোক দিচ্ছে। কুশল চক্রবর্তী, ওর কুশল চক্রবর্তী না, ওর নাম হলো কুশল চৌধুরী, ও কুশল চক্রবর্তী বলে টাকা সংগ্রহ করে। তবে একটা নিয়ে এসেছে আমি থেকে বিলেত থেকে, একটা মানে বলেছে আমি ব্যারিস্টার বলে কাগজ এনে লোককে ভুল বোঝাচ্ছে, বাবু তুমি বসো, তা এরকম করছে, এগুলো করে বেড়াচ্ছে। ওর চক্রবর্তী না, ওর নাম হলো কুশল চৌধুরী, আর ও চক্রবর্তী বলে বোধহয় চালাচ্ছে এখন, ওই বলেই টাকাগুলো আনছে সব। কিন্তু এটা তো গভর্নমেন্টের টাকা, এমনি উন্নয়নে লাগাচ্ছে, আসল পরিচয় দিচ্ছে না। ওইটাই আমি গভর্নমেন্টকে বলতে চাইলাম যে তুমি এটাকে ইয়ে করো, অ্যাকুইজিশন করো, ভেস্ট করো, করে কালেক্টরের অর্ডার অনুপাতে তুমি এটাকে নিজে গভর্নমেন্ট ভেস্ট করে তুমি হেরিটেজ ঘোষণা করো। যে হেরিটেজ ঘোষণা করলেও তুমি আমার পরিবারটাকে দেখো, পরিবারটা বড় অসহায়। আর জমি জায়গাগুলো তোমার আমি চাই গভর্নমেন্ট ভালো কাজে লাগাক, সঙ্গে নিক আমাদের, আমরা পুরো সহযোগিতা করবো। কেন আমরা নিরীহ মানুষ তো, এসব গুন্ডা বদমাই পুলিশ আমলা এদের নিয়ে আমরা পারবো না। আমরা খুব কষ্ট পাচ্ছি কিন্তু কাউ বলতে পারছি না। আমার চোখের সামনে আমার 117 বাড়ি ভেঙে চিফ মিনিস্টারকে জানিয়েছি, ওনারা যদিও ইদানিং পুলিশের কাছে পাঠিয়েছে খোঁজ খবর নিতে, কিন্তু এখনও তো কিছু হওয়ার দেখছি না। চিফ মিনিস্টার যাতে এগুলো দেখে, 117 আর 119 একসঙ্গেই আছে, কিন্তু ওরা যে হারে অত্যাচার করছে আমি কাজ করতেও পারছি না। সবসময় মনে একটা আতঙ্ক, কখন কি ঘটে। এই 117 নম্বর বাড়িটা কি কুশল চক্রবর্তী ভাঙছে? জড়িত আছে বলেই তো এত অত্যাচার, এটা বলে না, ও সব জায়গায় জড়িত আছে। ও কুশল চৌধুরী সব জায়গায় জড়িত, মানে ওই যেখানে বাইপাস থেকে, বড়ানগর থেকে, তারপরে আমাদের ডায়মন্ডহাবড়া, কুলপি, এদিকে বড়ানগর, এদিকে মানে কসবা টসবা কোথাও বাদ নেই। 81 লক্ষ বিঘে জমি তো আমার নামে অর্ডার করানো আছে, সেই অর্ডারের জমিগুলো ও সমস্ত প্রমোটার দিয়ে অত্যাচার করে নিয়ে নিয়েছে। আজকে খালি কালকে লোক দিয়ে দিচ্ছে, আবার কিছু বললে বলছে খুন করাবি করে দেবো, মেরে দেবো। আমি আমার নাতি নাতনি বাচ্চাদের কথা ভেবে সাহস করে পারি না। আজকে আপনাদের কাছে মুখ খুললাম, ওকে ক্ষমা করবেন না, ও ক্ষমা করলে ভগবানও করবে না। আজকে আমাদের খুব বিপদের মাঝখানে ফেলে দিয়েছে। যেমন আমাদের অন্নপূর্ণা মন্দির, কাশীর মন্দির, সমস্ত ওই বদমাইশি করে বেড়াচ্ছে। ও ভাবছে ওকে তো গভর্নমেন্টকে ভুল বুঝিয়েছিল, তো সিপিএম আমলে একটা নিজে থেকে চুক্তি করেছিল যে আমি যদি যতদিন বাঁচবো ততদিন থাকবে, আমি যেদিন চলে মারা যাব সব জমি লুটপাট হবে। কিন্তু আমি ওটা করতে দিলাম না বলে আপনাদের হাতে তুলে দিতে চাইলাম যে কোনোদিন রানী রাসমণির সম্মানটা না দেশ থেকে মুছে যায়, সারা জীবনের মতন এই দেশে সম্মান থাকো। ওনার জিনিসের উপরে কার অধিকার আছে? উনি না আসলে রামকৃষ্ণ আসতো না, রামকৃষ্ণ না আসলে উনি আসতেন না। আমি চাই রানী রাসমণির সম্মান বজায় থাকুক, তার মেয়ে পদ্মমণির সম্মান বজায় থাকুক,
তার স্বামী রাজচন্দ্র দাসের সমান এটা থাকুক। আমার শ্বশুর অতীন্দ্রনাথ দাস কলকাতার একমাত্র জমিদার, তার এই অবস্থা। আমার স্বামী নাবালক, তাকে কীরকম ভয় দেখিয়ে দেখিয়ে ওই লোকটাই মেরে দিল। সব জায়গাটা আতঙ্ক, ওনার ভয়ে আমরা সেই অসুরের জায়গায় পৌঁছেছি। আমরা মোদী সাহেবের কাছে অনুরোধ, চিফ মিনিস্টারের কাছে ওকে কোনোদিন ক্ষমা না করে। ওকে ক্ষমা করলে যে ভগবান যেন ক্ষমা তাদের করতে পারবে না। আমি আপনাদের হাতে বলছি, এটা হেরিটেজ যখন হচ্ছে আপনারা করুন, সব জায়গা লক্ষ্য রাখুন। আমি সবসময় আপনাদের দেবো। পাওয়ালিতে দেখবেন রানী রাসমণি বিয়ের পরে এসেছে, কি বিশাল বাড়ি প্রমোটারকে দিয়ে দিল, রাওলাকে দিয়ে দিল, অজয় রাওলাকে। সেই বাড়িতে এখন নাচ গানের আসতে বসেছে, সামনে ঠাকুর, তার লাইট কাটা, তার পুজো হচ্ছে না। ব্যারাকপুরে অন্নপূর্ণা মন্দিরে তাই হয়েছে, সোদপুরে তাই করছে। এই একটা সেই বলছি না, সেই যুদ্ধের মতন একটা মানুষ কত লোকের সাথে যুদ্ধ করবে। এখানে আমি ভাবলাম যুদ্ধ তো আমাদের না, যুদ্ধ রাজায় রাজায়। তাই আমাদের চিফ মিনিস্টারও রাজা, উনিও রাজা। আর আমি এখন কী করব? আমি তাদেরকে সহযোগিতা ছাড়া না। আমি যেটা সিদ্ধান্ত নিলাম মনে হয় আপনাদের কাছে খারাপ লাগবে না। আমি কি এটা খারাপ? আমার তো মনে হচ্ছে না। আপনারা হাল ধরুন, দেশের হাল ধরলে সবাই শান্তি পাবে, তার সঙ্গে আমরাও পাবো। আমরা তো কত কষ্ট পেলাম, সত্যি আমরা খুব কষ্ট। এত হুমকি দিচ্ছে আপনাকে, এত টর্চারের কথা বলছে, তা আপনি থানাতে বা পুলিশ, কোর্ট, মন্ত্রীদের বলেননি? সব থানা থেকে, কোর্ট থেকে স্টেনে দিচ্ছি, পাশে 17-তে ভ্যাকেট করে দিচ্ছি। আমার যতগুলো উকিল সব ও নিজে নিয়েছে, ওর দলেতেই চলে গেছে। আচ্ছা, থানার বড়োবাবুরা কী হবে? থানার বড়োবাবুদের যে পুলিশ আছে সে নিজে থেকেই ওখানে, মানে ওর বাবা এমএলএ বলে সে থানায় বসে সে নবাবি করে যাচ্ছে, সে ভয় দেখাচ্ছে, এই ধরনের কাজ করছে। আর পুরো ভয় দেখাচ্ছে আমাদের। মানে কিছু হলে ওই বললাম না, এইটুকু বাচ্চাকে ভালোবাসবো না, আগে আমি সম্পত্তির কথা ভাববো, ওই ভয়তে না। এই যে 117-তে আমি 8 বার স্টেনে দিয়েছি, 8 বারই ভ্যাকেট করিয়ে দিয়েছে। আর ওই আমার উকিল ছিল বিদ্যুৎ রায়, আমার সোমেন মুখার্জি, বিদ্যুৎ রায়, এই সব উকিলগুলো আমাকে একদম পথের মধ্যে, মানে পুরো প্রমোটারদের হয়ে কাজ করছে আর কুশলের হয়ে কাজ করে। কুশল সবাইকে নিজের হাতে রেখেছে টাকার জোরে। ও টাকার জোরে, মানে ওর তো ইনকাম দক্ষিণে টাকার জোরে সবকিছু করছে। হ্যাঁ, টাকার জোরে ও সব কিছু। এটা আপনি মুখ্যমন্ত্রীর সাথে ডিরেক্ট যোগাযোগ করেননি? আমি মুখ্যমন্ত্রীকে এইবার মোদী সাহেব আসতে আমার মাথায় একটাই এলো, মুখ্যমন্ত্রীর প্রতিও তো খারাপ ব্যবহার হয়নি, ওনার প্রতিও করেন উনি। এই কুশল চৌধুরীর ব্যবহার ভালো না, ওনার প্রতিও অনেক খারাপ ব্যবহার উনি করেছেন। যার জন্য আমি এবার চিন্তা করলাম, আমাদের একমাত্র দেশের ভালো করতে গেলে মোদীবাবু আর মুখ্যমন্ত্রী পারবে। সেই দিনে আমি কেন দিয়ে দিলাম যে ওই মুহূর্তে মোদীবাবু ঘুরেছেন, ওই মুহূর্তে আমি হেরিটেজটা দিয়ে ওই দিনেই চিঠি দিয়ে দিলাম যে আপনি যে লোকটার সঙ্গে গিয়ে মন্দিরে আপনার নিরাপদ ছিল না ওই মুহূর্তে। রাহুল সিনহাকে কি বলবেন? রাহুল সিনহা ওই একই লোক, উনি ওর হয়ে কাজ করছে, এই বাড়ি ভাঙা। রাহুল সিনহা কার হয়ে কাজ করছে? ওই কুশলের হয়ে কাজ করছে। উনি এই বাড়ি আটকাতে লোক পাঠালেন এখানে সমীরবাবুকে, কিন্তু এসেই সমীরবাবু বললো আমি মেয়রের সঙ্গে কথা বলে সব ঠিক করে দেবো। লাস্টে দেখা গেল উনি কিছুই করলেন না, গিয়ে রাহুল সিনহা এর মধ্যে জড়িত হয়ে গেল। এই পাশের বাড়িতে উনিও জড়িত রয়েছে। হ্যাঁ, আপনাকে আমি বলতে পারি, আমি এটা থানায় ডায়েরি করেওছিলাম রাহুল সিনহার নামে বা কুশলবাবুর নামে। কবে সেটা? অজয় অভিনেত্রী আছে তার নামে আমি করেছি। ওই এইসব দেখে যখন দেখলাম রাহুলদার ওখানে গেলে রীতিমতন একটু অপমান করে, উত্তম বলে একটা ছেলে গায়ে ধাক্কা মারবে, মানে সে ওখানেও অত্যাচার, তখন ভেবে দেখলাম যে আর কোথাও যাব না। এই যা মোদি মা তো ওনাকে নিয়ে এসছে মা বাঁচবে বলে, আমাদের বাঁচাবে বলে, তাই তো চিফ মিনিস্টার আর উনি এক হয়েছে। আমার খুব ভালো লেগেছে, আমি দুজনকেই ভালোবাসি। ওনারা দেশের অনেক ভালো কাজের জন্য এসেছেন। তখন আমি সিদ্ধান্ত নিয়ে ওই দিনেই আমি সবাইকে দিয়ে দিয়েছি, অমিতবাবুকেও সবাইকে চিঠি টিঠি দিয়ে আমি মোদী সাহেবকে এটা হেরিটেজে বললাম। তো আমাকে ওরা চিঠি পাঠিয়ে দিয়েছে। আপনাদের কাজটা মনে হয় চিফ মিনিস্টার হাতে নিয়ে এটা করে দিচ্ছেন, মোদীবাবুর কথা বলেছেন। হেরিটেজ হওয়াটা খুব দরকার আমাদের বাঁচানো, আর এখানে খুব উন্নয়নের কাজ করা দরকার। যেসব উন্নয়নের লোক আসছে তাদেরকে দিয়ে বড় বড় যদি কিছু করা যায়, অনেক লোক বেকার সমস্যা চলে যাবে। বাংলাদেশটাকে যদি আমাদের দেখা যায় যে এই যে আমাদের যেমন ইলিশ মাছের ব্যাপারটা আসছে, ওটা যদি এখানে ব্যবসা করা যায়, এদেশের জিনিস ওদেশে দেওয়া যায়,
আর বাংলাদেশের জমিটাতে ইনহেরিটেড এখানেরই পড়ে গেছে, খুলনা, যশোর, ফরিদপুর, ঢাকা, দিনাজপুর সব তো এখানকার। তাহলে আপনার কাজ করতে অসুবিধা, ভালো ভালো কাজ হচ্ছে থাকলে ব্যবহার করা ভালো, কাজে লাগানো ভালো, কিন্তু করবে কে হয় মানুষের। আমাকে এরকম করে, কিন্তু কী করবো, রাহুলদাও আছে সামনে, কী করবো, রাহুলদাও শুনতে। আর একটা কথা যে রামকৃষ্ণ মিশন যেখানে চাইছে যে যেখানে যেখানে রামকৃষ্ণের পদচিহ্নটি পড়েছে সেখানে সেখানে তারা মানে একটা তীর্থস্থানের মতো করে তারা সমস্ত রামকৃষ্ণ মিশনের এর দক্ষিণেশ্বরটা যদি তাদের অন্তর্ভুক্ত হয় তাহলে আপনাদের কোনো আপত্তি আছে কিনা? না, আমি রামকৃষ্ণ মিশনের মধ্যে যদি হয় সেটা আপত্তি কিছু নেই, সেটা তো হেরিটেজের মধ্যে যদি হয়ে থাকে তাহলে তো রামকৃষ্ণ মিশন তো আসবে, তাদের তো আর দূরে রাখা যাবে না, তারা তো সবাই থাকবে। ঠাকুরের কাজ রামকৃষ্ণ মিশন আর আমি রাসমণি তো আলাদা কিছু পাওয়া যাচ্ছে না, ওনারা থাকলে তো ভালোই যাবে। আমি তো চাই ওনাদের মতন মানুষরা যদি থাকে, একটু ক্ষতি কোথায়, ক্ষতি তো আমি দেখছি না, ভালোই হবে। কিন্তু উনি তো যেটা ভালো বুঝবেন যে ওনারই তো পুরীতে মোদি স্যার তো ওখানেই দীক্ষা নিয়েছিলেন আজকে রামকৃষ্ণ মিশনে, বা আমাদের দিদি তো চায় রামকৃষ্ণ মিশনকে তো উনি খুব সম্মান করেন। আমাদের মতন ওনারা থাকলে আমার তাই অসুবিধে কোথায়, আমি তো সেটা বুঝছি না। যদি ওটা এনারা ইয়ে করেন, আমি আমার তরফে তো বলছি, আপনি সেটা ওনারা কি বুঝবেন, যদি রামকৃষ্ণ মিশনের তত্ত্বাবধানে থাকে কিছু করে রাখতে হবে। একটা উন্নতি ওরাও করছে এরকম তো দাবি করতেই পারে। দেখুন, আমার কথা হলো কে দাবি করলো সেটা বড় কথা না, আমি কথা হলো যার কাগজ ঠিক থাকবে তাকে সামনে আনা দরকার। ওরা একটা টাস বানিয়ে চারির কাছে বলুন তো, এত ইনকাম, কম তো ইনকাম না, টাকাগুলো যায় কোথায়? একটা জায়গায় কোথাও যায়, পরিবারে অনেক অসহায় লোক ছিল। ধরুন আজকে আমি পেয়ে গিয়ে আমি আপনাদের হাতে দিলাম কেন, আমি কিন্তু আপনাদের সঙ্গে সেই চুক্তি করব যে যাতে আমার পরিবারে কেউ অনাহারে না মরে, সেই জায়গায় আমি আসবো। কিন্তু এটা আমি কেন এলাম, যে ওর ওই ফুর্তি করার জন্য টাকা আসে না, কোনো জনগণ দেয় না, বিদেশি টাকাগুলো আসে না, ওই উন্নয়নের নাম করে দেশ লোককে ভুল বোঝানোটা ভালো না। আপনি জানবেন যখন এই মন্দিরে উন্নয়নের কাজ হয়, প্রথম আমি ওই মন্দির আটকাতে গেছিলাম স্টে নিয়ে, তখন সিদ্ধার টাকা এনেছিল, এনে ওই মন্দির, তখনই আমি গেছিলাম যে ওটাকে যেমন আছে থাক, কোনো উন্নয়নের দরকার নেই। আগেকার স্মৃতিকে কেউ ভুলতে পারে? আপনি এই বাড়ি যতই উন্নয়ন করুন, একদিন এই বাড়িটার কথা আপনার খুব মনে আসবে। সেই জন্যে আমাদের কথা হলো যে আমাদের এইভাবে তো করলে হবে না, আমাদের যেভাবে কাজকর্মগুলো সেভাবে ভালো হয় সেইভাবেই করতে হবে। সেই জন্য আমি আপনাকে বলছি যে ও ভালো কাজ কী করছে সেটা ওর ব্যাপার, আমি যেটা বুঝলাম এটা হেরিটেজ করে নেওয়া ভালো। হেরিটেজ হলে ভালো হবে, মায়েরও সম্মান বাড়লো, সারা পৃথিবীতে লোক স্বাধীনভাবে। ওর তো সঙ্গে চুক্তি, ও চক্রবর্তীটা আপনারা কেন বলছেন? ও চক্রবর্তী না, আপনাদের ভুল বুঝিয়েছে, ও কুশল চৌধুরী। ও চক্রবর্তী যদি কোনো পদবি নিয়ে থাকে সেটা ঠিক না, ও চক্রবর্তী ওর কোনো নেই। না আমি ঠিক জানি না কুশল চক্রবর্তী না চৌধুরী, আমি বললাম জাস্ট। না, এটা বারবার আপনাদের ওখান থেকে চক্রবর্তীটা পাওয়া গেছিল, কিন্তু এই চক্রবর্তীর নাম করে আপনাদের ভুল বুঝিয়েছে। ও কোনো যদি চেঞ্জ করে থাকে সেটা আলাদা, কিন্তু চক্রবর্তী না, ও কুশল চৌধুরী, পারিবারিকের মধ্যে বিয়ে করেছে। আর আমি জানি এটা হিন্দু ধর্মে হয় না, ও নতুন করে কি উদয় করেছে সেটা জানি না, ও তো নিজের বোনেরকেই প্রায় বিয়ে করে বসে করেছে, যেটা ভারতবর্ষে হওয়া উচিত না। সেই জন্য আমি এই পরিবারটার প্রতি আমি চাই যে যেহেতু আমার কালেক্টরের অর্ডার হয়ে গেল, আমাদের ব্রিটিশ অর্ডার হয়ে গেল, অ্যাটর্নি ছিল অশোক কৃষ্ণ দত্ত, সেই সম্পত্তি লুট করে রেখে 2005-এ ছাড়লো। রিসিভার রামলাল মণ্ডলকে সাজিয়ে সম্পত্তি জাল করে পশ্চিমবাংলায় 35 বছর ওরা চালালো, তার আগে কংগ্রেস এগুলো ডিসপিউট করলো। এখন এনারা আছে, এনারা যদি মনে করে দেশের ভালো হবে তাহলে ভালো। এই তো ছিল আমাদের জীবনে, অ্যাটর্নি নিচ্ছে, কুশল চৌধুরীর মতন লোক জন্মগ্রহণ করছে, লোক লুট করছে, এটা বেশি দিন হতে দেওয়া যায় না, খেতে বন্ধ করতে। আপনি তো জানেন, সবাই যদি আমরা রুখে দাঁড়াই কিছুটা একটা হবে, দাঁড়াবো, আপনাকে কথা দিলাম। পশ্চিমবাংলা সেই রাসমণির যেভাবে মানুষকে ভালোবাসা আনতে হবে আগে, পরে সব। মোদি সাহেবের মধ্যে একটা জিনিস আমাদের শেখার আছে, উনি মানুষকে ভালোবাসার চেষ্টা করেন, কাছে টানার চেষ্টা করেন,
তেমনি মুখ্যমন্ত্রীও সেটাই চান। ওনার সঙ্গে আমাদের পুরো ধরতে গেলে পারিবারিক সম্পর্ক। তো উনি কী করবেন, উনি তো ভালো মানুষ, ওনার যদি আশেপাশের লোকেরা যদি খারাপ হবে ওনার তো কিছু করার নেই। তেমনি আপনাদের মোদী সাহেবকে ভালো বাংলা বোঝাতে হবে, উনি বাংলা ভালো বুঝে উঠতে পারছেন না। বাঙালির কষ্টটা ওনার মাথায় নিতে হবে, বাঙালির ওপরে কী অত্যাচার হচ্ছে এগুলো দেখতে হবে। আর মাইশ্য সমাজের জিনিস উনি তো এমনিই কাজে লাগাতে পারবেন, আমরা তো মাইশ্য। ডিএমএ থেকে কি চিঠি আসছে, কি লিখেছে ডিএম, কি জানিয়েছেন? টিএমএসকে চিঠি লিখেছে যে দক্ষিণেশ্বরটাকে হেরিটেজ করার জন্য, যেহেতু আমরা এখানে দিয়েছিলাম, এখান থেকে পাঠিয়ে দিয়েছে ইয়েতে আপনার নর্থ ডিএমকে, যে তুমি এটাকে দেখে কাজটা করো, এটা লিখেছে, দিয়ে দিয়েছে। মানে দিচ্ছি দিবে এই করতে করতে অনেকটা সময় তো অতিবাহিত হতে যেতে পারে। আপনারা কত সময়ের মধ্যে হেরিটেজ করতে চাইছেন? আমি চাই যত তাড়াতাড়ি হেরিটেজ হয়ে যায় তত তাড়াতাড়ি ভালো হবে, দেরি করার তো কোনো দরকারই নেই। আমার মতে জিনিস যখন চিঠি একটা এসে গেছে, এটা তো কিছুই তো কাজ না, অ্যাপ্লিকেশান করে এটাকে হেরিটেজ ঘোষণা করে দিলে তো সবার ঝামেলা মিটলো। আমার কথা সবসময় একটা জানবেন, দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো। একটা সরকারি দপ্তরের মধ্যে যদি মায়ের পুজো আস্থা সবগুলো যদি গুছিয়ে থাকে, আপনি দেখবেন কোনো জিনিসটা অসুবিধা হবে না। কিন্তু যদি দেখা যাচ্ছে এরা যে যার টাকা মেরে নেবার জন্য যে যেরকম পাচ্ছে লুটপাট করছে, তাহলে এই জায়গাটাতে তো ভালো কাজ হচ্ছে না। আমি তো আপনাকে বলেছি যে পরিবারের মধ্যে অনেক অসুবিধার লোক আছে। আজকে আমি যদি কালেক্টরটা না করে, মানে ওই সময় না সিপিএম সরকার করে দিয়ে যেত, আজকে জ্যোতিবাবু চলে গেছেন তিনি, কিন্তু উনি তো ওই অর্ডার পাস করে দিয়ে গেলেন, এদের সম্পত্তি এদের ফেরত দিয়ে গেলাম, যথেষ্ট করে গেছেন উনি। তাহলে সেখানে যেই মতো আমি কালেক্টরটা দেখলাম, অর্ডার হয়ে গেল, ওর সঙ্গে সঙ্গে রেজ্জাদ সাহেব, আব্দুল রেজ্জাদ মোল্লার ওখানে হিয়ারিংয়ে গেলাম, ওখানে গিয়ে বলছে যে এরকম রেজ্জাদ সাহেব বলছে তোর কালেক্টরের অর্ডারটা স্টে হয়ে গেছে। আমি বললাম দেখো কালেক্টরের অর্ডারটা স্টে হয়নি, তুমি আমার মেয়ে বলো, আমি তোমার বাবার মতো ভালোবাসি, ওটা স্টে হয়নি। আমি গিয়ে দেখে আসি, দেখতে গিয়ে দেখা গেল যে জাল অর্ডার করালো কুশল চৌধুরী, রবীন্দ্রনাথ বিশ্বাস, দীপঙ্কর হাজরা আর নীতিশ বাগচি করে, সেই অর্ডার সঞ্জীব ব্যানার্জির ঘরে গেল, ওকে সেটা ফরেন্সিতে গেল, ফরেন্সি রিপোর্টে ধরা পড়লো জাল অর্ডার, এভিডেভিট জাল করেছে, করে আবার ওটাকে দক্ষিণেশ্বরে স্টেও দিল, আবার সেই অর্ডার পাঠালো ডিস্ট্রিক্ট জাজের কাছে, ডিস্ট্রিক্ট জাজ সেটাকে মেনে এলআরটিটিতে যেহেতু জাল অর্ডার জমা দিয়েছে ওখানে পাঠিয়ে দিল। তাহলে একটা লোক এত বড় অন্যায় কী করে করলো? হ্যাঁ, একটা কোর্টের অর্ডার জাল করে দিচ্ছে নিজের স্বার্থপরের মতো। ওকে কি অধিকার দিয়েছে? এত বড় অধিকারটাও পেল কী করে? কোনো অর্পণনামা দেখালো না, কিছু না। আমি তো কাগজের বিনিময়ে হেরিটেজ করতে বলেছি। আর আমাদের হেরিটেজ মানে আমাদেরই তো সম্পত্তি, কারণ আমরা পদ্মমণি নিজে জমিদার বাড়ি বিয়ে হয়েছিল, ডিগ্রি 55 মালিক ছিল, আমাদের স্যুট নম্বর ছিল 841, 37 সালের ডিগ্রি ছিল, সেই ডিগ্রি সে 145 তৈরিটা পড়ে গেছিলো দক্ষিণেশ্বরে। তাহলে আমরা দক্ষিণেশ্বর থেকে তো ওই জন্যই তো আমি হেরিটেজ করতে বললাম কেন, যে এটাকে করে দেওয়া খুব দরকার, যত শিগগিরই, দেরি করা একদম উচিত না। মিশনে যদি পুজো করে তাতে তো কিসের ক্ষতি করুক না, যেখানে ভালো হবে সেখানে, কিন্তু এই পরিবারকে বাঁচিয়ে করতে বলবে। পরিবারের অবস্থা ভালো না, খুব কষ্ট এই পরিবার, আপনাকে বারবার আমি বলছি, কেউ খোঁজ নেবার নেই। আজকে দেখুন আমি সব করে উন্নয়নের কথা বলছি, এ করছি, কিন্তু আমার পরিবারের কী কষ্ট আপনি শুনলে করুন ইয়ে। আর তার মধ্যে পুলিশের ভয়, তার মধ্যে গুন্ডার ভয়, তার মধ্যে এই প্রমোটারের ভয়, তার মধ্যে কুশলের এই চোখরাঙিয়ানির ভয়, কুশলের এই অত্যাচার, আমরা সহ্যের বাইরে চলে গিয়ে সিদ্ধান্ত নিয়েছি। এই সংগ্রামটা আপনি কতদিন ধরে করছেন? আমি এই 30 বছর ধরে এই জিনিসটা ধরার জন্য, যে এখনই কী করে মক্কেলের সম্পত্তি ঠকায়, উকিল কী করে মানুষকে এ করে। দিদির বাড়ির উকিল বিদ্যুৎ রায় নিজে বলছে আমি দান করে দিয়েছি 117 বলে চিঠি দিয়ে দিল, সেই বাড়ি ভেঙে রাতারাতি মেয়রের লোকেরা এসে একদম এ করে দিল, সঙ্গে সঙ্গে সেসব বাড়ি ভেঙে এ করে দিল। আমি তো 30 বছর ধরে এর মধ্যে রয়েছি। কালেক্টর অর্ডার থাকলে
আমিও চেয়েছি এনার চিঠিটা, এখানে যে চিঠিটা দিয়েছিল ওটা উনি চাইছেন। বুদ্ধবাবুকে বলেছিলেন, তা বুদ্ধবাবু তো তারপরে বলেছিল দিল না সিবিআই। আমি এবারে মোদী সাহেবকে এইটার মধ্যেও সিবিআই চেয়েছি। আমি না বাবু, আমি চেয়েছিলাম যে সিবিআইকে দিয়ে আমি ওই অ্যাটর্নি, যেহেতু অশোক দত্ত, কে দত্ত, মানে আমাদের কলকাতায় যখন ব্রিটিশ সরকার আসে না, তখন ওই অ্যাটর্নি হিসেবে নিযুক্ত করেছিল মানে কে দত্ত, মানে অশোক কৃষ্ণ, কে দত্ত, অসীম কৃষ্ণ দত্ত, অশোক দত্ত। তখন আমাদের কলকাতায় একটাই সলিসিটার ছিল, যে ওই অশোক কৃষ্ণ দত্ত। তখন ওই আমাদের এত বড় জমিদারি, তখন এই জমিদারিটা পুরো আমাদের মানে ইনহেরিটেড প্রপার্টি। তো তখন এই করলো কি, ব্রিটিশ সরকার এসে ওকে বললো যে তুমি এদের ট্যালবট কোম্পানি থেকে সমস্ত সার্ভে টার্ভে করে এদের সম্পত্তিগুলো সব রাখবো। অ্যাটর্নি করলো কি, আমাদের কিছু না জানিয়ে নাবালকের এস্টেট পেয়েছে সব নিজের নামে করে নিল। তখন ওই যে কংগ্রেস থেকে উনি কংগ্রেস করতেন, প্রথম উনি ওই কংগ্রেস থেকেই ওই সম্পত্তি নিজের নামে করে আর আমাদের খেতে দেবে না করতে, ওরই হাতে গড়া কুশল চৌধুরী। এবারে করলো কি আমাদের উপরে হতে, তখন আমি বুঝতে পারলাম যে এই লোকটাকে না ধরলে হবে না। তখন আমি অ্যাটর্নি অশোক কৃষ্ণ দত্তর নামে এই মামলা মোকদ্দমা সব আমি আরম্ভ করলাম। তারপরে আমি বুদ্ধবাবুকে জানালাম যে আপনি একটুখানি যদি আমাদের দেন। তখন প্রণববাবু, বুদ্ধবাবু এদের জানাতে প্রণববাবু বললো অ্যাটর্নি মক্কেলের সম্পত্তি নেবে কেন, সিবিআইটা দিতে বুদ্ধবাবু একে চিঠি দিল আমাদের বুদ্ধবাবুকে, ওনারও চিঠি আছে, কিন্তু করবেটাকে রেজ্জার সাহেব আর সিবিআইটা করতে দিলেন না। আমি এই মুহূর্তে চাই, প্রণববাবু যখন তখন কোন পোস্টে আছেন তখন? প্রণববাবু তখন এখানকার দিল্লির এতে আছেন তো, সোনিয়া গান্ধী ক্যাবিনেট মন্ত্রী ছিলেন। আচ্ছা, তা উনি ওটা চাইলেন। তারপরে এই করতে দিলেন না রেজ্জাক মোল্লা, যেহেতু এত জমি উনি জানেন, ওনার অনেক লোকজন আছে সব জমি জায়গা নিয়ে, উনি আর ওটা করতে দিলেন না। তারপরেতে আমি এই মুহূর্তে চাই যে এই মুহূর্তে সিবিআই দিলে কি ভালো হবে বলুন তো। মাঝখানে হবে কি, এই মুহূর্তে সিবিআই দিলে মানে সব জিনিসগুলো বেরিয়ে আসবে। এখন অবধি সে অ্যাটর্নি বেঁচে আছে, রিসিভার মানে যারা সেজে আছে তারা বেঁচে আছে। ওই জন্যে যারা জমি জাল করছে, বড় বড় প্রমোটার সব, রমেশ গান্ধী, অরুণ পোদ্দারের মতো সব নামি দামি প্রমোটার, করম সিং বিনায়কের মতো সব লোক। এই জন্যে সিবিআই দিলে আমাদের এই জিনিসগুলোকে ভালোভাবে বেরিয়ে আসবে। আমি একটাই অনুরোধ, আমি চিফ মিনিস্টারকেও বলছি আর এনাকেও বলছি, মোদী সাহেবকে, সিবিআই দিয়ে এগুলো বন্ধ করতে পারলে না আমাদের দেশে, এদেশের থেকে উন্নতি কোনো জায়গা হবে না, সব দেশের উন্নতি হবে। এখানে তো দেখতে হবে নাকি, এখানে বস সেই বাড়ি এখন প্রমোটারের খপ্পরে চলে গেছে। এখানে জাহাঙ্গীর এসেছিল, শেরশাহ সুরি থাকতেই পারি। একটা পরিবার, আজকে আমার ছেলেরা চাকরি করে, বাবা ওটা থেকে যেতে কী করবো, কোনো রকম বেঁচে থাকা, কেউ খবরও নেবার নেই।